ঠিকঠাক করছি আমরা, সেটা একটু দেখি। আজকে নতুন কিছু করার জন্য হ্যাঁ, নতুন কিছু করাবো। আগে ফিচার ট্যাবে কি কি বাকি আছে তোমাদের সেটা একটু চেক করবো। চলো, ফিচার ট্যাবে আমরা এক্সট্রুডেড বস বেস ফিচার ট্যাবের এক্সট্রুডেড বস বেস করছি আমরা, রিভলভ বস বেস করছি। এগুলোর কি কাজ সেটা আমরা জানি। সুইপ বস বেস করছি, লকেট বস বেস করছি, বাউন্ডারি বস বেসও করা হয়েছে আমাদের। এদিক থেকে কাটিং টুলের ভিতরে আমরা এক্সট্রুডেড কাট ব্যবহার করছি। হোল উইজার্ডে শুধুমাত্র থ্রেড যেটা সেটা দেখছি, রিভলভ কাট ব্যবহার করা হয় নাই। রিভলভ কাটের দরকার হয় না এখন পর্যন্ত। তারপরেও আমার মনে পড়তেছে যতটুকু প্রথম ক্লাসে আমরা রিভলভ কাটের ইউজটা শিখছিলাম, ওই যখন আমরা ইয়ে করছিলাম, আমাদের যে অ্যালুমিনিয়ামের ব্লকের কাজটা করছিলাম, আমার যতটুকু মনে পড়ে এখানে রিভলভ কাটের একটা ব্যাপার ছিল। এখানে লাস্টে যে আহ, মাথায় মাথায় একটা ইয়ে ছিল, ওই অংশটুকু আমরা রিভলভ কাট দিয়ে কাজ করছিলাম। সেভ নেই, এই পার্টটা এখানে সেভ নেই। চেক করি। ভাই আজকে যা করাবেন মিলিমিটার বা ছোটগুলো দিয়ে করেন ভাই। আমার যা মাঝে মধ্যে আইসি বের হয়ে গেলে আমি তোমাদের কি এটা আমি করাইছিলাম? এটা তো আমি তোমাদের করাই নাই না? কোনটা ভাই? না ওটা করেন এটা গ্রুপ এটা না অ্যাসাইনমেন্ট দেই নাই, এটা শুধুমাত্র মনিরুলকে সলভ করতে দিছিল। আলটিমেটলি মনিরুলের কোনো রেসপন্স পাই নাই। ভাই আমি ওটা ইয়ে দিয়ে পাই, মানে পারবো, আমি ওটা আপনাকে দিয়ে দিব ভাই, এই সমস্যার তুমি কারণে। তুমি খালি আমাকে বলো যে দিয়ে দিব, বাট তুমি ভাই, দিচ্ছ না। অসুস্থ 3 দিন ধরে পড়ে আছি ভাই। আচ্ছা, এইখানে আছে পার্টটা, এখানে আছে। তো এইখানে আমরা এক্সট্রুড রিভলভ কাটটা ইউজ করছিলাম। আমাদের এটাতে নাই করা, বাট আমরা যে মডেলটাতে কাজ করছিলাম সেখানে এটা রিভলভ কাট করছিলাম। তারপরে আমি একটা আবার রিভলভ কাটের বিষয়টা দেখাই দিই তোমাদেরকে, ঠিক আছে? রিভলভ কাটের বিষয়টা হলো, রিভলভ কাট করার আগে আমরা একটা সলিড অবজেক্ট নিয়ে নিই, এটা বোঝার জন্য। সার্কুলার একটা অবজেক্ট, নিচ্ছি আমি নর্মালি। ক্লাসে ঢুকতে চাচ্ছি না। আচ্ছা, এখন এটাকে আমি একটা শাফট তৈরি করলাম। ফর এক্সাম্পল এটা আমি দিলাম 10। এই একটা শাফটে আমি চাচ্ছিলাম এখানে গ্রুপ কাটতে, অর্থাৎ একটা নির্দিষ্ট কাটিং আমি দিতে চাচ্ছি এটার উপরে, ঠিক আছে? যেটা বিশেষ করে লেদ মেশিনে টার্নিং এর মাধ্যমে দেওয়া হয়। ওইটা দেওয়ার জন্য আমি কি করব, ফ্রন্ট প্লেনে যাব, দেন স্কেচ করব। যেহেতু আমাদের এটা রিভলভ কাট ফিচার ব্যবহার করতে যাচ্ছি আমরা, তার মানে আমাদের একটা অ্যাক্সিস লাগবে, যে অ্যাক্সিস কেন্দ্র করে আমার স্কেচটা ঘুরবে। ঘুরে ঘুরে এর আগে আমরা বানাইছিলাম রিভলভ বস বেস দিয়ে, ঘুরে ঘুরে সেটা বানাচ্ছিল কিছু একটা, আর এখানে ঘুরে ঘুরে এটা কাটিং টুল বা কাটিং প্রোফাইলটা কাটবে। তো আমি এখানে রেফারেন্স লাইনটা নিয়ে নিলাম, দেন আমি এখানে সিম্পলি একটা স্কেচিং করব, রাফ স্কেচিং করতেছি আমি, এখানে কোনো মেজারমেন্ট নাই। আমি চাচ্ছিলাম এরকম একটা কিছু, এরকম একটা কাটিং আমি এখানে বসাবো।
এখন দেখো এই অবজেক্টটার আমি এমন ভাবে এটা টার্নিং করব যেন আমার নতুন একটা অবজেক্ট আসে, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না এখন। সেটা আমি কমপ্লিট করার পরে এটা দেখাতে পারবো। তো এখান থেকে কিছু ডাইমেনশনিং আমরা দিয়ে দিই, যেহেতু আমাদের এটা ডিফাইন করতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি ডাইমেনশনিং করা করতেছি। তুমি এটার কোনো মেজারমেন্ট আমি আগে থেকে করে রাখিনি, আমার এখানে মন মতো আমি দিচ্ছি। এটা already 3 হয়ে গেছে। ঠিক আছে। এখন আমি এটা অ্যাঙ্গেল করে একটু দিয়ে দিই। 120 দিতে চাচ্ছি। এটা করতে অ্যাঙ্গেলটা 5 অ্যাঙ্গেলটা বসাই দিই 145। আমি যে টুলগুলো ব্যবহার করে তোমাদের কাজ করাইছি সেই টুলগুলো তোমরা ব্যবহার করে অন্য কোনো কাজ করতেছো না, এটা খুব খারাপ। এটা করা উচিত ছিল তোমার। এই ডাইমেনশন গুলো বুঝতে পারতেছো? 2.5। ভাই কর্নার গুলো কিরকম নিলেন? আমি জাস্ট নর্মালি একটা ইরেগুলার একটা স্কেচ এখানে বানাইছি প্রোফাইল, যেটাকে আমরা ঘুরাই এখানে এই বডিটাতে একটা টার্নিং কাট দিব। আর আমি এই ডাইমেনশন গুলো যেগুলো দিচ্ছি সেগুলো একটাও স্পেসিফিক কিছু না, যেহেতু এটা সেরকম কোনো অবজেক্ট না বা মানে আইডেন্টিফাই করা যাবে এরকম কিছু না। সিম্পলি আমি এই যে স্কেচ প্রোফাইলটা সেটাকে আমি ডিফাইন করে নিছি, এখন এটাকে আমি ক্লোজ করব। অর্থাৎ এখান থেকে আমার এই পর্যন্ত এটা ওপেন হয়েছিল, আমি এটাকে জাস্ট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এটা ছিল আমার প্রোফাইল, অর্থাৎ এটাই আমার স্কেচ, এটাই আমার কাটিং টুল, এটা আমার কাটিং প্রোফাইল। তো এইটা এখন ঘুরে ঘুরে এই সাপটাকে কাটবে কিভাবে, চলো আমরা দেখি। এটা আমরা ফিচার ট্যাব থেকে বলছিলাম রিভলভ কাট আজকে দেখাবো। এটা এর আগে দেখাইছি কিন্তু অতটা ভালোভাবে দেখানো হয় না, আজকে একটু দেখে নাও। রিভলভ কাটে ক্লিক করার পরে আমার এখানে অটোমেটিক সিলেকশনে চলে আসছে। ঠিক আছে, তোমাদের এটা নাও আসতে পারে, তোমাদের এরকম আসতে পারে। তো এরকম আসলে কি করবা তোমরা, এই যে অ্যাক্সিস অফ রেভলিউশনে এই অ্যাক্সিসটা সিলেক্ট করে দেবা, তারপরে স্কেচটাকে সিলেক্ট করে দেবা, তাহলে তোমাদের কাজ শেষ হয়ে যাবে। দেন এটাকে 360 ডিগ্রি করে রাখবা, তারপরে ওকে হিট করলে তোমার এটা এরকম কেটে যাবে। বুঝতে পারছো এবার অবজেক্টিভটা কি ছিল? দেখো আমার অবজেক্টিভটা ছিল এখানে যে আমার কাছে ছিল আমার এই বডিটা ছিল আমাদের কাছে, এরকম বডি তোমরা মার্কেটে কিনতে পাবা। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের বলো স্টিলের বলো এরকম, এটাকে জব বলে, এগুলো কিনতে পাওয়া যায়। তো এই জব থেকে তোমার টার্গেট ছিল হলো এরকম একটা শাফট বানানো। ঠিক আছে, এরকম একটা শাফট বানানো তোমার টার্গেট ছিল। তো সেটার জন্য তুমি কি কি করলা, সেটার জন্য তুমি এই যে কাটিং দেওয়ার জন্য এই স্কেচটা তোমরা রেডি করছো। এই স্কেচটাকে সুন্দর মতো রেডি করে এটাকে জাস্ট এই যে সেন্টার লাইন আছে এই সেন্টার লাইন বরাবর 360 ডিগ্রি একটা রোটেশন দিচ্ছ কাটিং এর মাধ্যমে, যার ফলে তোমরা কি পেয়েছো, যার ফলে এই যে এরকম একটা অবজেক্ট পাওয়া গেল। তো যে কোনো জায়গায় তোমাদের এই ধরনের অবজেক্ট তৈরি করতে দিলে তোমরা এই টুলের মাধ্যমে এই কাজটা সম্পাদন করতে পারবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে রিভলভ কাটের যে বিষয়টা? জি ভাই। বা তোমরা যদি কখনো পিস্টন ডিজাইন করতে যাও, আমার এখানে করা আছে কিনা আমি একটু দেখি। যদি কোনো পিস্টন ডিজাইন করতে যাও, মনে হয় না আছে, এখানে নাই। তো পিস্টনে দেখবা পিস্টন রিং ব্যবহার করার জন্য একটা গ্রুপ কাটা থাকে, এখানে দেখাই নর্মালি। টপ প্লেন থেকে এটা মানে পিস্টনের অনেক ডিটেলস থাকে, সেই ডিটেলস আমি যাচ্ছি না, জাস্ট সিম্পলি তোমাদের বোঝানোর জন্য
তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য আমি একটা পিস্টনের আকৃতির একটা সলিড অবজেক্ট আমি নিচ্ছি এখানে, ঠিক আছে। শেল করে নিই। দেখো পিস্টনের আর আরো ডিটেলস আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, এরকম থাকে। তো এই টপ, এটা যদি পিস্টন হেড হয় তাহলে এখানে রিং করানোর জন্য কিছু গ্রুপস কাটা থাকে, এখানে 3টা 4টা এরকম গ্রুপস কাটা থাকে। আমি অনলাইন থেকে পিকচার দেখাতে পারি। দেখো খেয়াল করছো এখানে এই যে এই গ্রুপস গুলো কাটা থাকে, এই গ্রুপস গুলো কাটা হয় মূলত এরকম টার্নিং এর মাধ্যমে। তো তোমরা চাইলে এটা একইভাবে ফ্রন্ট প্লেন সিলেক্ট করবা, অর্থাৎ যে প্লেনটা তোমার এইভাবে থাকবে, অর্থাৎ তুমি দেখে এটা তোমাকে বুঝতে হবে যে আমি যদি টপ প্লেনে নেই ওই স্কেচটা, তাহলে কিন্তু আমি কোনো দিকে ঘোরাইলে কাটবে না। তুমি ফিল করতে হবে যে আমি যদি এখানে এই ফ্রন্ট প্লেনটার এই বরাবর যদি কোনো একটা স্কেচ করি, সেটাকে যদি আমি একটা পাক নিয়ে আসি, এক পাক ঘুরাই নিই এখানে 360 ডিগ্রি, তাহলে আমার এই কাটিংটা সম্পাদন করা সম্ভব। সেক্ষেত্রে সেই অনুযায়ী প্লেন চুজ করে এটাতে স্কেচ করবা। দেখো যদি এখান থেকে এই রিং গুলো সেট আপেরও কিছু মেজারমেন্টস থাকে, আমি রাফলি করতেছি। এটাকে কিছু মেজারমেন্টস দিয়ে ডিফাইন করে দিই। 0.08 সেন্টার লাইন আমরা এই সেন্টার লাইনের সাপেক্ষে সিমেট্রিক করে দেব। এটা শেপ ধরে 3টাকে আমরা সিলেক্ট করে বারবার ফেস সিলেক্ট করে দিচ্ছি। এটাকে সিমেট্রিক করে দিতে মোটামুটি ডাইমেনশনিং কাজটা শেষ হয়ে যাবে। অরিজিন থেকে দেখো এটা আমার কি করলাম, আমি এখানে আমার স্কেচটা নিলাম ঠিক এই জায়গাটাতে। এই স্কেচটা আমার কাটবে কোথা দিয়ে, কাটবে এই যে সেন্টার লাইনটা আমি এখান থেকে টানতেছি, এই সেন্টার লাইন হবে অ্যাক্সিস অফ রেভলিউশন। অ্যাক্সিস অফ রেভলিউশন এই কাটিং টুলের জন্য। দেন আমি ফিচারটা থেকে সিম্পলি রিভলভ কাট করব। যেখানে কিন্তু আসে না ডিরেক্ট, কেন আসে না, কারণ এইখান থেকে এটা দূরত্ব বেশি বা যে কোনো কারণে আসে না। তো আমি এখান থেকে অ্যাক্সিস অফ রেভলিউশনে এই যে আমরা রেফারেন্স লাইনটা টানলাম ওই প্লেনে, সেটাকে সিলেক্ট করি। তাহলে দেখো এটা আমার অটোমেটিক এখানে স্কেচটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমার এখানে গ্রুপসটা কাটা হয়ে গেল। এরকম আরো সিমিলার কয়েকটা গ্রুপস কাটার পরে আরো কিছু ডিটেইলিং আছে, এখানে কাটিং আছে, পিস্টনের যে পিন আছে এখানে সেই পিনটা দেওয়া জায়গা করতে হয়। ওইটা দেখি কোনো একটা দিন দেখাইতে পারি কিনা, দেখাই। আপাতত এটা বুঝতে পারছো তো নাকি? রেসপন্স করো ভাই, আমি একটা কথা বলতেছি মনে হচ্ছে। জি ভাই। আচ্ছা, তাহলে রিভলভ কাটের বিষয়টা গেল। আর এদিক থেকে আমি এই বাউন্ডারি কাট, লোফটেড কাট আর সুইফট কাটটা দেখানো হয়েছে প্রথম ক্লাসে, ওই যে ইয়ে করলাম আমরা যেটা ওই ইউ শেপের যে টানেলের মতো করলাম অ্যালুমিনিয়াম হিট ব্লকের মধ্যে, সেটা করা হয়েছে। লোফটেড কাটটা সচরাচর দরকার হয় না। লোফটেড কাট আর লোফটেড বস বেস কাইন্ড অফ সিমিলার একটা বিষয়। তো আমি এই অবজেক্টে লোফটেড কাটের বিষয়টা একটু দেখাই দিই।
লোফটেড কাটের জন্য আমার মূলত এই প্লেনে আমার কয়েকটা প্লেনের দরকার হয় একসাথে। তো আমি এইটার সাপেক্ষে কিছু রেফারেন্স প্লেন আমি নিয়ে নিচ্ছি, যে ফিচার ট্যাব থেকে রেফারেন্স প্লেন, রেফারেন্স জিওমেট্রি থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে রেফারেন্স প্লেন আসবে। রেফারেন্স প্লেনে আমরা ক্লিক করলে আমাদের এখানে তিনটা অপশন আসছে। এখানে দেখো এই সাইডে খেয়াল করো, ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স, থার্ড রেফারেন্স। তো আমাদের একটা প্লেন নেওয়ার জন্য ফার্স্ট রেফারেন্সই এনাফ, যদি সেটা কোনো একটা সারফেস অথবা সেকেন্ডারি কোনো প্লেন হয়, অথবা প্রাইমারি যে প্লেনগুলো আছে সেগুলো হয়। তো সেক্ষেত্রে আমার যেহেতু এখানে প্লেন আছে ডাইরেক্ট, আমি এখানে ক্লিক করলে আমার ওই একটা রেফারেন্সের দ্বারাই আমার এখানে এটা ফুললি ডিফাইন্ড হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো মেসেজ ফুললি ডিফাইন্ড। এখন এখানে কি বলছে, এখানে বলছে যে আমার এটা কত দূরত্ব আমি নিতে চাচ্ছি। আমি যদি এখানে 2 দিই, এটা 2 নিচে চলে যাচ্ছে। তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা উপরে দরকার। জাস্ট এটা ডাইরেকশনটা ফ্লিপ করার জন্য আমি এখানে ফ্লিপ অফসেট বলে একটা বাটন আছে, দেখো খেয়াল করছো? ফ্লিপ অফসেটে ক্লিক করে দিলে আমার এটা উপরের দিকে উঠে যাবে। দেন আমি এখানে এটা 2 ইঞ্চি উপরে একটা নিলাম প্লেন, তারপরে আবার আরেকটা প্লেন নেব, সেটা নিব এই প্লেনের সাথে, এটার সাপেক্ষে এটা নিব 4 ইঞ্চি উপরে। আবারও নিচের দিকে যাচ্ছে আমার দরকার উপরে, আমি জাস্ট ফ্লিপ অফসেটে ক্লিক করে দেব 5 ইঞ্চি উপরে। এখন আমি আর বেশি নিচ্ছি না, আরো যতদূর পর্যন্ত পারা যায় নেওয়া যায়। এখন দেখো আমি চাচ্ছিলাম যে এইটার যে ভিতরের অংশটুকু সেটা ফাঁপা হবে, কিন্তু শেল টুল ব্যবহার করে আমরা যেটা ফাঁপা করি ভিতরে অ্যাকচুয়ালি, আমি এটা এখানে দেখাই। শেল টুল দিলে কি হয়, শেল টুল দিলে আমার ভিতরে যে ফাঁপাটা হইলো এটা পুরোটাই ফাঁপা হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট থিকনেস মেনটেন করে ফাঁপা হয়েছে। যদি ক্রস সেকশনাল ভিউ দেখায় এটা, ভাই এই ফাঁপাটা কি নিজে কাস্টমাইজ করা যাবে না পরিমাপটা? হ্যাঁ আমি ওটার জন্যই এই যে লোফটেড বস বেজের বিপরীতে লোফটেড কাট যেটা সেটা ব্যবহার করি। যে দেখো পুরোটা একটা নির্দিষ্ট ইয়ে দিয়ে ফাঁপা হয়েছে, কিন্তু এমনও হতে পারে যে আমার শুধুমাত্র এই পর্যন্ত ফাঁপা দরকার এবং একটা নির্দিষ্ট শেপের একটা কিছু দরকার আমার এখানে, আমার এরকম দরকার নেই, ইউনিফর্ম দরকার নেই। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা লোফটেড কাটটা ব্যবহার করি। আমি এই পর্যন্ত লোফটেড কাট খুব একটা বেশি ব্যবহার করতে হয় না আমার, বাট এটা মানে কোনো না কোনো কেসে লাগতে পারে, ঠিক আছে, যার কারণে আমি এটা দেখাচ্ছি। মানে লোফটেড কাট করার জন্য আমার কয়েকটা স্কেচ দরকার হয়। সেই স্কেচগুলো কিরকম, চলো আমি এখানে প্রথমে একটা স্কেচ করে নিই। ফর এক্সাম্পল আমার এইটার প্রথম যে অংশটুকু হবে সেটা হবে স্কোয়ার। তো এটার ভিউটা চেঞ্জ করে নিচ্ছি, এটার বাইরে না চলো। আমার প্রথমটা দরকার কি, স্কোয়ার। এটাতে আমি 1.50 স্কোয়ার আমি এটা নিলাম। এটাতে আমার কাটটা শুরু হবে, ঠিক আছে। দেন এক্সিট করে আমি দ্বিতীয় প্লেনে চলে গেলাম। আমি এখানে যাচ্ছি যে স্কোয়ার হওয়ার পরে আমার কাটিংটা আসবে সার্কুলার। এটার আমি একটা ডায়ামিটার দিচ্ছি 2.5। দেখো আমি কি করছি, আমি প্রথমে একটা স্কোয়ার, আমি এখানে প্রথমে একটা স্কোয়ার নিচ্ছি, দেন এখানে একটা সার্কেল নিচ্ছি। এক্সিট করলে দেখতে পাবো, দেখো এখানে একটা স্কোয়ার, একটা সার্কেল, লাস্টে যে আমি আর একটা ছোট সার্কেল নিলাম। আমি কিন্তু একই প্লেনে ড্রয়িং গুলো করতেছি না, আমি এটা আলাদা আলাদা প্লেনে ড্রয়িংটা করছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি প্লেন গুলো প্রথমে নিয়ে নিছি একটার পর একটা, দেন আমি এই সারফেসে একটা স্কেচ করছি স্কোয়ার, তারপরে এই যে সারফেস বা প্লেন বলি আমরা, এটা প্লেন 1, এটা সিলেক্ট করে এখানে একটা স্কেচ করছি সার্কেল। এই সার্কেলটা করার পরে আমরা প্লেন 2 তে যে আরেকটা সার্কেল নিয়েছি যেটা এটা থেকে ছোট। এখন এটা হয়ে যাওয়ার পরে আমরা স্কেচ থেকে এক্সিট করে নেব। স্কেচ থেকে এক্সিট না করলে এই লোফট কমান্ডের এটাও এবং এটাও দুইটার কোনোটাই কাজ করে না। তারপরে আমি কি করব, লোফটেড কাটে ক্লিক দিয়ে আমি সিম্পলি আমার নিচ থেকে কাটবো, যেহেতু আমার এই স্কেচের একটা কর্নার, দেন এই স্কেচের ওই কর্নার বরাবর, আবার এই স্কেচের কর্নার বরাবর সিলেক্ট করে নেব।
দেখো এই যে ভিতরে হলুদ শেপটা দেখতে পাচ্ছ না, জি ভাই। এই হলুদ শেপটা মূলত আমার ভিতরের অংশ কাটিংটা দিবে। আমি যদি এখানে ওকে করে দিই, দেখো ভিতরে শেল হয়ে গেছে, কিন্তু আমি যেই মানে একটা কন্ট্রোল রয়েছে শেল হয়েছে। আমি যদি ক্রস সেকশন ভিউটা দেখাই তোমাদেরকে, দেখো বুঝতে পারছো এটার ব্যবহারটা বুঝতে পারছো? যদি তোমার এরকম জি হয় ভাই। যে আমার নির্দিষ্ট একটা শেপের কিছু আমার ভিতরে দরকার, সেটা আমি কেটে কেটে ভিতরে ঢুকবো, সেক্ষেত্রে তোমরা এই টুলটা ব্যবহার করো। আচ্ছা, এটা গেল লোফটেড কাট। তাহলে থেকে এক্সিট করি, এটা বাকি ছিল আর কি। দেখো বাউন্ডারি কাটের যে বিষয়টা, সেটাও সিমিলার, বুঝলা? পার্থক্য একটাই, লোফটেড কাটে তুমি সিলেক্ট করতে পারবা একটা স্কেচ, দুইটা স্কেচ, তিনটা স্কেচ। বাট বাউন্ডারি কাটে কি হবে, তুমি স্কেচও সিলেক্ট করতে পারবা, আবার তোমার ওই স্কেচটা কোন দিক দিয়ে যাবে, অর্থাৎ আমি এই যে এখানে যেটা দেখাইছিলাম বাউন্ডারি বস বেজের ক্ষেত্রে, যেটা দেখালাম তোমাদের, এখানে আছে সেন্টার ভিতরে নাই, ওইটা দিয়ে একটু বুঝাই। এই বাউন্ডারি কাটেরও খুব একটা প্রয়োজন হয় না বিগিনার লেভেলে। যেমন এইটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, এটার ক্ষেত্রে আমরা বাউন্ডারি বস বেজের মাধ্যমে করছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে এই বস বেজটা করার সময় আমরা তৃতীয় একটা স্কেচের সাপেক্ষে আমরা এটা করতে পারছিলাম। এই যে এইটা এবং এটা স্কেচ সহ দুইটা লাইন সিলেক্ট করে আমরা এটাকে এক্সিকিউট করতে পারছিলাম। তো সিমিলারলি যখন তোমরা কাটিং টুলে যাবা, ঠিক ওই একই ঘটনায় ঘটে। তোমরা স্কেচ সিলেক্ট করতে পারবা, দেন ওই দুইটা স্কেচ যেটা তোমার এই স্কেচকে ডাইরেক্ট করবে, সেদিকে নিয়ে যাবে। এটাই ছিল বাউন্ডারি কাটের যে ইয়েটা, সেটার এক্সাম্পল। তার পরবর্তীতে যদি আমরা এই সেকশনে যাই, এখান থেকে ফিলেট, লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, এই দুইটা করা হয়েছে। মিররও করানো হয়েছে, ফিচারের মিরর। কার্ভ ড্রিভেন প্যাটার্ন এটা করানো হয়নি, এখনো পর্যন্ত আসে নাই, যার কারণে করানো হয়নি। স্কেচ ড্রিভেন প্যাটার্ন, টেবিল ড্রিভেন প্যাটার্ন, ফিল ড্রিভেন প্যাটার্ন, ভ্যারিয়েবল প্যাটার্ন, এগুলা আপাতত দরকার নাই। আপাতত তোমরা এই কয়টা বিষয়ের উপরে প্র্যাকটিস চালাইতে থাকো। এই কয়টা বিষয় দরকার হতে পারে আরো অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? এরপরে এখান থেকে রিপ, ড্রাফট, শেল করানো হয়েছে, ওয়ার্ক করাইছি। ইন্টারসেপ্টটা দেখানো হয়নি, এটাও খুব একটা প্রয়োজন হয় না, মিরর দেখানো হয়েছে। তারপরেও ইন্টারসেপ্টটা আমি একটু এই মডেল দিয়ে যেহেতু দেখানো সম্ভব, আমি একটু দেখাই দিই, ঠিক আছে? ইন্টারসেক্টের বিষয়টা হলো তোমার কোন একটা প্লেনের সাপেক্ষে অথবা কোন একটা স্কেচ তো না, একটা সারফেসের সাপেক্ষে তুমি এই অবজেক্টটাকে ইন্টারসেক্ট করতে পারবা, অর্থাৎ বিভাজিত করতে পারবা। কিভাবে, চলো আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, আমি একটা রাইট প্লেনে আমি একটা স্কেচ করতেছি স্প্লাইন দিয়ে। দেখো এইটা একটা স্কেচ, এটা একটা স্প্লাইন। এটা স্প্লাইন ডিফাইন করতে অনেক প্যারা হয়ে যায়, আমরা ডিফাইন না করে কাজ করতে পারবো, সমস্যা নাই এই ক্ষেত্রে। দেখো এটাকে আমি নতুন একটা ট্যাবে যাচ্ছি আজকে, দেখো সারফেস। তো এই সারফেসের বিষয়টা আরো পরবর্তীতে তোমাদের শেখা উচিত আমার মনে হয়, কারণ সারফেস টুলটা মানে অ্যাডভান্স লেভেলের মডেলিং এর জন্য, ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। আজকে শুধুমাত্র ইন্টারসেক্টটা বোঝানোর জন্য আমি শুধুমাত্র এই একটা কমান্ড ব্যবহার করব, এক্সট্রুডেড সারফেস। তবে এইগুলা কিন্তু আলাদা কিছু না, এটার সাথে এই ফিচারের একটা মিল আছে। এক্সট্রুডেড বস বেস, এক্সট্রুডেড সারফেস। দেখো রিভলভ বস বেস, এখানে সারফেসে গেলে রিভলভ সারফেস। তো তেমন কোনো আহামরি চেঞ্জ নাই, জাস্ট এখানে গেলে এরা সলিড বডি জেনারেট করতে পারে, সলিড বডি কাট করতে পারে। সারফেসে গেলে হয় কি, শুধুমাত্র সারফেস তৈরি করবে এরা, এবং সে সারফেসের থিকনেসটা হবে একদমই চিকন। দেখাচ্ছি আমি এখানে এক্সট্রুডেড সারফেসে ক্লিক করলে এরকম একটা প্রিভিউ দেখা যাবে। দেখো এটা আসতেছে একদমই থিন একটা সারফেস, যেটা মানে কোনো রকম এক্সিস্ট করতেছে এখানে, জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য এটাকে নিয়ে আসছে। তো আমি এটাকে মিড প্লেনে নিব। মিড প্লেনে নেওয়ার পরে আমি এটার লেন্থটা বাড়াই দিব, এটাকে আমি 4 ইঞ্চি বা আরেকটু বাড়াই, 7 ইঞ্চি। দেখো এটা কিন্তু এটা কিন্তু একটা সারফেস, কোনো সলিড বডি না। দেখো বুঝতে পারছো?
এখন জি ভাই। এখন আমি চাচ্ছি এই সারফেসটার মাধ্যমে এই যে পার্টটুকু আমি একটা কার্ভ শেপে নিয়ে আসছি, এই পাশের পার্টটুকু, সেটাকে আমি বাদ দিতে চাচ্ছি, অথবা দুইটাই রাখতে চাচ্ছি কিন্তু আলাদা আলাদা হিসাবে। তো সেটা করার জন্য আমরা মূলত এই ইন্টারসেক্ট যে টুলটা আছে ফিচারে, সেটা ব্যবহার করতে পারি। আমি যদি ইন্টারসেক্টে ক্লিক করি, দেখো এখানে কি বলছে, সিলেকশন। এই সিলেকশনের মধ্যে আমি যে সারফেসটা নিলাম, কেন নিলাম জানো? কারণ এই সিলেকশনের মধ্যে মূলত একটা সলিড অবজেক্ট, একটা প্লেন, অথবা একটা সলিড অবজেক্ট, একটা সারফেস। সারফেস মানে আমি যেটা বানাইলাম সেটা যে কোনো একটা কিছুতে করা যায়। আমি প্রথমে প্লেনের যে বিষয়টা সেটা দেখাই দিই। এখানে দেখো, এখানে কিন্তু আবার তিনটা অপশন আছে: ক্রিয়েট ইন্টারসেক্টিং রিজিয়নস, ক্রিয়েট ইন্টারনাল রিজিয়নস, ক্রিয়েট বোথ। এখানে ইন্টারসেক্টিং রিজিয়নস যদি তুমি যাও, তাহলে তোমার অবজেক্ট যদি হলো থাকে, অর্থাৎ ভিতরে ফাঁপা থাকে, সেটা ফাঁপাই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। আর যদি তুমি ক্রিয়েট ইন্টারনাল রিজিয়ন করো, তাহলে তুমি যখন এটা কাটবা, তখন ফাঁপা অংশটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার ফলে তোমার কি হবে, যেমন একটা ফুটবলকে যদি তুমি কাটো মাঝখান দিয়ে, সেটা কিন্তু দুই পাশে দুইটা ফাঁপা তুমি কিছু পাবা, তাই না? এখন যদি এরকম হয় যে তুমি ফুটবলটাকে কাটছো, কাটার পরেও তুমি দেখতেছো যে দুই সাইডে তোমার ভিতরে ফাঁপা, বাট কাটার যে অংশটুকু সেখানে ফাঁকা না থেকে একটা সারফেস তৈরি হয়ে গেছে। তো সেটাই হলে তোমার এই ক্রিয়েট ইন্টারনাল রিজিয়ন, এটার মাধ্যমে কাজ করতে হয়। আমি ক্রিয়েট বোথ করে দেখাচ্ছি, একটু চেষ্টা করি দেখানোর জন্য। আমি প্রথমে একটা সারফেস সিলেক্ট করে নেব, যে সারফেসটা আমরা জেনারেট করছি যেটা, দেন সলিড অবজেক্ট অর্থাৎ আমাদের এটা। এখন যদি আমি ইন্টারসেক্টে ক্লিক করে দিই, দেখো এখানে প্রিভিউ দেখাচ্ছে কি আমার মাঝখানে এই সাইডে একটা জেনারেট হয়েছে রিজিয়ন, এই সাইডে একটা রিজিয়ন জেনারেট হয়েছে। এটাকে বলা হচ্ছে রিজিয়ন 1, এটাকে বলা হচ্ছে রিজিয়ন 2। তো এইটা যে আমি চেক করতেছি, এটা কোথা থেকে এটা করতেছি আমি, এই যে এইখানে খেয়াল করো। পরে কি কেউ জয়েন করছে? না ভাই, আগের কয়দিন আচ্ছা দেখো, এখানে রিজিয়ন 1 যদি আমি ক্লিক করি, এখানে হাইড করা যাচ্ছে, এটা আমি এই যে ব্লক বাটন, এটা কিন্তু এটা আমি রাখতে যদি না চাই, তাহলে আমি এখানে ক্লিক করে দিতে পারবো। দেন আমি যদি ওকে করে দিই, আমার ওই পার্টটা থাকবে না, শুধুমাত্র এই পার্টটুকু থাকবে। দেখছো, এইটাকে যদি আমি একটু হাইড করে দিই, এই যে ইন্টারসেক্টের কাজটা মূলত এটাই ছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা পাত্রের বা কোনো একটা বয়লারের ভলিউম বের করতে হবে, তো বয়লারের একটা নির্দিষ্ট অংশের ভলিউম কতটুকু সেটা বের করার জন্য এরকম এই ইন্টারসেক্ট ট্যাবটা ইউজ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই বিষয়টা? ইন্টারসেপ্টটা আমরা একটু নাড়াচাড়া করে দেখাই তোমাদের। যদি মনে করি না আমার রিজন 2 দরকার, রিজন 2টাতে ক্লিক করে আমি রিজন 1টা ক্রিয়েট করে দিই, অন্য আরেকটা রিজন যেটা ছিল সেটা আমাদের এখানে শো হচ্ছে। তো এইটা হলো টুলের ব্যবহার। এখন এই টুলটা ব্যবহার করে তোমরা কি করবা সেটা তোমাদের ব্যাপার। ফর এক্সাম্পল একটা নাইফ, এটা একটা কাটিং টুল, এটা দিয়ে অনেক কিছু কাটা যায়। আমি তোমাকে শিখাই দিলাম যে এটা দিয়ে তুমি ফর এক্সাম্পল পেপার কাটতে পারবা, অথবা শশা কাটতে পারবা। এখন এই একটা নাইফ দিয়ে শুধু যে শশাই কাটা যায় তা কিন্তু না, তাই না? এই নাইফ দিয়ে তুমি একটা আম কাটতে পারবা, একটা লেবু কাটতে পারবা, একটা মরিচ কাটতে পারবা। এখন এটাতে তুমি কি কি কাটবা সেটা তোমাকে কেটে কেটে শিখতে হবে ভাইয়া, বুঝলা? 16 দিনের ক্লাসে তোমাদেরকে মানে একদম প্রো বানায় দেওয়ার যে বিষয়টা, সেটা পসিবল তখনই হবে যখন তোমরা একটা টুল ব্যবহার করে শিখালে সেই টুলটা দিয়ে তোমরা নিজেরা কিছু ব্যবহার করে কিছু নতুন কিছু করবে, আদারওয়াইজ পসিবল না। যাই হোক, আমি এখান থেকে মুভ করতেছি। ইন্টারসেক্ট টুলটা আমি দেখাই দিলাম, এটাকে সেভ দেওয়ার দরকার নেই। সেভ করে রাখি কেস আগে। আজকে 5 নম্বর ক্লাসটাতে শুধুমাত্র ফাও গেছে। সেভ করে রাখা ভালো, পরবর্তীতে রিকল করা যায়। ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসে কনক্লুড করতে পারতেছি এটা, যে আমি ফিচার ট্যাবের মোটামুটি যা যা প্রয়োজন সেগুলো দেখাইছি। কিছু কিছু জিনিস আমি দেখাইনি যেগুলো এখন আপাতত প্রয়োজন নেই। পরবর্তীতে যখন, যেমন হোল উইজার্ডের ভিতরে কিছু অপশন ছিল আরো,
স্ট্রুট ছিল। স্ট্রুট মানে হলো তোমার তোমরা দেখে বা গাড়ির চাকা দেখলে বুঝতে পারবো, ওখানে একটা হুইল হবে মাথায়, একটা নাটের অংশ বা বোল্ট বলে ওটাকে, একটা সামনের দিকে এসে থাকে একটা ফ্ল্যাট সারফেস থেকে। তো ওইটা স্ট্রুটের কাজ, এটা দরকার হবে না তোমাদের। তারপরে এখান থেকে ইন্টারসেক্ট বাদ ছিল, ইন্টারসেক্ট দেখাই দিছি। এখন এখানে কার্ভের একটা ব্যাপার আছে, সেটা একটু দেখায় আজকে। রেফারেন্স জিওমেট্রি থেকে রেফারেন্স প্লেন নেওয়া শিখাইছি, কোঅর্ডিনেট সিস্টেম এখন দরকার নাই, এটা পরে দরকার হবে। অ্যাক্সিসেরও প্রয়োজন নেই, অ্যাক্সিস আমরা রেফারেন্স লাইন দিয়ে কাজ শেষ করছি। পয়েন্টারও তেমন খুব একটা প্রয়োজন হয় না। এখন আমরা এই যে হেলিক্স এন্ড স্পাইরাল আছে, জয়েন করছি। আচ্ছা, টাইম কি শেষ দেখাচ্ছে নাকি? ভাই 15 মিনিটের ওয়ার্নিং দিছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা এখন দেখবো হেলিক্স এর কাজটা দেখবো, ঠিক আছে। স্পাইরাল এন্ড হেলিক্স। স্পাইরাল থেকে বুঝতে পারতেছি এটা স্প্রিং এর মতো কিছু একটা হবে। তো চলো আমরা আজকে একটা কয়েল স্প্রিং বানায় দেখি কি করা যায়, ঠিক আছে। তো কয়েল স্প্রিং বানানোর জন্য আমরা কি করব, টপ প্লেনে একটা স্কেচ নেব। টপ প্লেনে আমরা একটা স্কেচ নেব, সেটা সার্কুলার স্কেচ নেব, ঠিক আছে। সার্কেল নিলাম, সার্কেলের ডাইমেনশন দেবো আমরা 4, যে কোনো কিছু দিতে পারো তোমরা। আমি 4 দিলাম। দেন এটাকে কি করব, সিম্পলি আমি এখান থেকে এক্সিট করে নেব। যদি আমি এক্সিট না করে ফিচার ট্যাব থেকে এখানে যাই, তারপরে এখানে আমার হেলিক্স এন্ড স্পাইরাল অপশনটা আছে, অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, অটোমেটিক্যালি আমার এই স্কেচটা সিলেক্ট হয়ে এখান থেকে স্প্রিং হওয়া শুরু করছে। খেয়াল করছো, হলুদ কালারের যে এটা, সেটা ফলো করো, এটা স্পাইরাল হওয়া শুরু করছে। এখন এই স্প্রিং এর কিছু প্রপার্টিজ থাকে, হেলিক্স বা স্পাইরাল যেটা, সেটার কিছু প্রপার্টিজ থাকে। প্রপার্টিজটা এরকম, এই প্রপার্টিটা ডিফাইন করা হয় পিচ অ্যান্ড রেভলিউশন, হাইট অ্যান্ড রেভলিউশন, হাইট অ্যান্ড পিচ, স্পাইরাল। তো পিচ অ্যান্ড রেভলিউশন মানে হলো পিচের একটা ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা আছে, সেটা হলো তোমার, একটু সিলেক্ট করে এখানে চেঞ্জ করে দেখি, ওয়ান ডে। দেখো আমার রেভলিউশন কিন্তু একটাই হয়েছে, এখান থেকে শুরু হয়েছে রিভলভ করে আবার এখানে শেষ হয়েছে। বাট পিচ যেটা, পিচ যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখো আমার রিভলিউশনটা ঠিক থাকতেছে, কিন্তু আমার যে একটা দুইটা সাইকেলের মাঝখানে যে ডিস্টেন্স, রিভলিউশনটা কিন্তু একটা সাইকেলে হয়। অর্থাৎ আমি যদি এখান থেকে শুরু করে এখানে আসি, আমার একটা সাইকেল কমপ্লিট হইলো। এখন যদি আমি এখানে 2 দেই, তার মানে আমার দুইটা সাইকেল কমপ্লিট হইলো। এখানে এখান থেকে ঘুরে এসে 1, এখান থেকে ঘুরে এসে আবার 2। তো এই দুইটা সাইকেলের যে পিক পয়েন্ট, সেই পিক পয়েন্ট গুলোর মাঝখানে দূরত্ব হলো মূলত এই পিচ, ঠিক আছে। তাহলে এই পিচটা আমরা সিলেক্ট করব, পিচ এন্ড রেভলিউশন। এখন দেখো এখানে হাইট এন্ড রেভলিউশন আছে, এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখো এখানে আমাদের অপশন আসতেছে হাইট দেওয়ার। এখানে যদি আমি 10 ইঞ্চি দিই, তাহলে আমার এই 10 ইঞ্চি জায়গাতে এই স্প্রিংটা আমার, অর্থাৎ এই স্পাইরালটা আমার 2 বার রিভলিউশন করবে। আমি যদি 5 দিই এখানে, তাহলে এটা 5 বার করবে। এখানে যদি আমি 10 দিই, তাহলে এটা 10 বার এখানে রিভলিউট করবে। বুঝতে পারছো এটা? এটা আমি কয়েল স্প্রিং এর ক্ষেত্রে দেখাচ্ছি। কথা কে বলতেছো বুঝতে পারতেছি না। ভাই বলছি হাইট নিলেন কই? রাইমন, তোমার কথা অস্পষ্ট আসতেছে, একটু কাছে নিয়ে বলো মাইক্রোফোন। ভাই হাইট নিছেন কই দিয়ে এটা দেখতে পেয়েছি। ও, এই যে দেখো এখান থেকে পিচ এন্ড রেভলিউশন বলে একটা অপশন আছে, জি ডিফাইন্ড ভাই। বাই। তো পিচ এন্ড রেভলিউশন একটা অপশন, হাইট এন্ড রেভলিউশন একটা অপশন তোমার কাছে আছে, হাইট এন্ড পিচ একটা অপশন। মানে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ফর এক্সাম্পল তুমি যদি একটা গাড়ির সাসপেনশন তৈরি করতে যাও, তখন তোমার দেখা যাচ্ছে যে সাসপেনশনের ক্ষেত্রে পিচ এন্ড রেভলিউশন এই বিষয়টা ব্যবহার করা হয় অনেক সময়। তোমার সাসপেনশনের স্টিফনেসটা কেমন হবে, অর্থাৎ স্প্রিং এর স্টিফনেসটা কেমন হবে, সেটা এই কিছুটা পিচের উপর ডিপেন্ড করে। আবার দেখা যাচ্ছে যে তোমার এরকম হতে পারে যে তোমার স্টিফনেসটা দরকার নাই, বা স্টিফনেসটা তুমি মেজার করবা হাইট দিয়ে, তোমার এত থেকে এত হাইটের স্প্রিং দরকার এবং এটার ভিতরে কয়েল গুলো রেগুলেট করবে এতবার, তখন তোমরা এটা সিলেক্ট করবে। অথবা হাইট অ্যান্ড পিচ, শুধুমাত্র হাইট আর পিচ দিয়ে যদি করতে চাও সেটা করতে পারো। তো আমি আপাতত হাইট অ্যান্ড রেগুলেশন এটা দিয়ে দেখাচ্ছি। 10 ইঞ্চির একটা স্প্রিং বানাবো,
সেখানে রেভলিউশন করবে এটা আমার ধরো 10 বারই করুক, সমস্যা নেই, ঠিক আছে। আর এইখানে দেখো স্টার্ট অ্যাঙ্গেলটা হলো তোমার এই যে স্টার্টিং পয়েন্টটা আছে, স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে সেটা ডিফাইন করে। আমি যদি এখানে এটা 90 করে দিই, দেখো স্টার্টিং পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, স্টার্টিং পজিশনটা এখানে চলে গেছে। আমি যদি এখানে 180 করি তাহলে স্টার্টিং পজিশনটা মনে হয় এখানে অথবা এখানে আসার কথা, দেখি, দেখো এখানে আসছে, ঠিক আছে। স্টার্টিং অ্যাঙ্গেলটা খুব একটা মেজর কিছু না, তোমরা 90 দিয়ে চেষ্টা করবো কারণ দেন আমি এটাকে ক্লক ওয়াইজ অথবা কাউন্টার ক্লক ওয়াইজ যে কোনো একটা নিতে পারি। এখানে ক্লক ওয়াইজে ক্লিক করা আছে, আমি যদি কাউন্টার ক্লক ওয়াইজে ক্লিক করি দেখো এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। নোটিস করো তোমরা, আমি এখানে চেঞ্জ করতেছি, তোমরা এখানে নোটিস করো, দেখো, বুঝতে পারতেছো? জাস্ট ডিরেকশনটা ক্লক ওয়াইজ এবং কাউন্টার ক্লক ওয়াইজ চেঞ্জ হচ্ছে। তাহলে ক্লক ওয়াইজ নিলাম, এরপরে আমি কি করবো, আমি এটাকে জাস্ট ওকে করে দেবো। দেখো আমার কাছে একটা স্প্রিং এর মতো স্কেচ রেডি হয়েছে, বাট স্প্রিং রেডি হয় না, তাই না? এখন এই স্প্রিংটা করার জন্য আমরা আরেকটা টুল ব্যবহার করব, সেটা হলো এই ফিচার ট্যাব থেকেই সুইফট বস বেস। তো এটা করার জন্য আমার একটা সার্কেল প্রয়োজন, অথবা সার্কেল ছাড়াও আমি এটা করতে পারি, ট্রাই করে দেখি। সার্কুলার প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেব, দেন আমরা এই পাথ, যেটা পাথ, এটাকে আমি দিয়ে দেবো। দেখো এখানে আমার এরকম স্প্রিং প্রিভিউ দেখাচ্ছে। স্প্রিং এর যে এটার যে ডায়ামিটার, স্প্রিং এর যে রড, কয়েলের যে রড, সেই রডটার যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা রাইমন মিউট করো ভাইয়া, ফ্যানের বাতাসে শব্দ হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। এই স্প্রিং এর যে রডটা, এই রডের যে ডায়ামিটার, সাবা ক্লাসে আসো নাকি ঘুমাচ্ছ? নাই, এই জন্য রেকর্ডিং সেশন দিতে চাইছিলাম, তাহলে দুইজনকে শুধু করাচ্ছি ক্লাসে, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। এটাকে আমি এখন 0.3 যদি বা 4 করে দিই, স্প্রিং এর সাইজটা মোটা হয়ে গেছে, এটাকে 0.5 করে, 0.5 ইঞ্চি বানানোর এক মোটা একটা স্প্রিং। এই যে দেখো আমার স্প্রিংটা রেডি হয়ে গেল। আমি এখান থেকে সিম্পলি কি করবো, এটাকে হাইড করে দেবো। কি হাইড করলাম আমরা এখান থেকে, এই যে হেলিক্স যেটা নিয়েছিলাম সেটাকে হাইড করে দেবো। এখন এই স্প্রিংটা যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এই লাস্ট যে এন্ড পয়েন্ট গুলো আছে কয়েলের, সেগুলোকে ট্রিম করে দেওয়া হয়, অর্থাৎ একটা স্মুথ সারফেস করে দেওয়া হয় যেন সেটা ফিটিং হয় ঠিক মতো। তো সেটাও আমরা এখানে একটু করে ফেলে দিই। আমরা এটা করার জন্য এমন একটা প্লেন নির্বাচন করব যে প্লেনে আমরা স্কেচ করলে কাটিং টুলের মাধ্যমে এই সারফেসটাকে কি বলবো, এটাকে ফ্ল্যাট করতে পারি। আমরা যদি রাইট প্লেনে ক্লিক করে কাজ করি তাহলে হবে। আমরা নর্মালি এখানে কর্নার রেক্টেঙ্গেল ব্যবহার করব, দেন র্যান্ডম একটা স্কেচ করে এরকম একটা অবজেক্ট তৈরি করব। আমরা এটা কাটিং টুল হিসেবে ব্যবহার করব, জাস্ট এটাই কেটে আমাদের ওই পাশে পার হয়ে যাবে। সিমিলারলি আমি নিচে একটা এরকম কর্নার থেকে করাটা জরুরি, সেন্টার থেকে করাটা জরুরি না। যদি এটার কোনো মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে তোমরা এই মেজারমেন্ট অনুযায়ী করতে পারো। আমার এখানে যেহেতু কোনো মেজারমেন্টের রিকোয়ারমেন্ট নাই আপাতত, সেক্ষেত্রে আমি এটা র্যান্ডম করতেছি। জাস্ট এটাকে একটু ডিফাইন করে দিই, এটা 0.5 থাকলে এটা আলটিমেটলি আশা করা যাচ্ছে কেটে কেটে। ওইখানে স্পেশাল কিছু করি নাই, জাস্ট এই স্কেচটা যেন কেটে বের হয়ে যায় দিক দিয়ে সেটার ব্যবস্থা করছি এবং একটু হালকা মেজারমেন্টে ডিফাইন করে দিচ্ছি। এখানে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট নাই। আরেকটা কাজ আমরা চাইলে করতে পারি, ওটা দরকার নেই, প্রয়োজনের সাপেক্ষে কাজ করবো। এখানে এটারও মেজারমেন্ট কিন্তু পাচ্ছি, সরি 0.6।
ডিসটেন্স দিয়ে দিলে ফুললি ডিফাইন হয়ে যাবে। এটার মিড পয়েন্টটাকে আমরা এটার সাথে কোইন্সিডেন্ট করব শিফট ধরে। কোইন্সিডেন্ট এখানে রিলেশন দিবে না, ভার্টিক্যাল করতে হবে। ভার্টিক্যাল করে ওকে করে দেবো, দেন দেখবো আমাদের স্কেচ দুইটা ফুল ডিফাইন্ড হয়ে গেছে। তো এই দুইটা স্কেচকে এখন আমরা চাইলে কাট থ্রু অল করলে আমাদের যে ফ্ল্যাট সারফেস আমরা চাচ্ছিলাম সেটা পেয়ে যাবো আশা করা যায়। এখান থেকে আমরা সিলেক্ট করব থ্রু অল বোর্ড, দেন ওকে। আমি যেটা বলতেছিলাম এরকম ফ্ল্যাট সারফেস হয়, যে ফ্ল্যাট সারফেসটা আবার দেখা যাচ্ছে কোনো আরেকটা ফ্ল্যাট সারফেসের সাথে অ্যাড হয়, দেন স্প্রিংটা এখানে স্টেবল থাকে। এটা ক্লিয়ার হয়েছে স্প্রিং এর বিষয়টা? জি ভাই। মনিরুল কথা বলো। বাকি আর কেউ জয়েনই করলো না রে ভাই, আবার দেখাই তো। ঠিক আছে, এটা সেভ দিয়ে রাখি, দেখাই দেবো, সমস্যা নেই। রেকর্ডেড সেশন দিব না, দেখি। ভাই আমি তো করছি ভাই, আমার দেন ভাই। কে কে? আমি রাইমুন ভাই। আরে তুমি তো ক্লাস করতেছো, তোমার আবার এটা লাগবে কেন? ভাই এই সব কি মনে আছে ভাই, ওই যে ভিতর দিয়ে মাঝে মাঝে আউট হয়ে গেছে না। প্র্যাকটিস কি সাথে সাথে করতে পারতেছো না নাকি? সাবার তো খালি ক্লাসে জয়েন দিয়ে ঘুমায় দেখি। হ্যাঁ, ওকে আসলে ঘুমায়। জানি না ভাই। সমস্যা, আমি তো ভাবছিলাম ওর সাথে দু একদিন কথা বলে যা ভাবছিলাম যে ও মনে হয় সিরিয়াস আছে ডিজাইন নিয়ে মোটামুটি। দেখতেছি না, সবাই করতেছে আমিও করি, এই ঝোঁক নিয়ে কাজ করে তো সুবিধা। আর এই মনিরুল কাজ দেবো, কাজ করবো ভাই, দিব নি আপনাকে করে, আর খোঁজ থাকে না। আচ্ছা, আমরা শুরু করছিলাম একটু দেরিতে, তাহলে ফিচার ট্যাবটা আমি বলতে পারি আজকে মোটামুটি শেষ করছি। ফুললি শেষ হয়নি, বাট শেষ করছি আর কি। ইনস্ট্যান্ট 3D এটা এমন আমারই কিছু নয়, এটা হলো জাস্ট ইনেবল করে রাখলে ইনস্ট্যান্টলি 3D তে তোমার ইয়ে করা যায়। বলে দিই, ইনস্ট্যান্ট 3D এর কাজটা হলো মূলত কোনো একটা সার্কেলে আমি যদি 3D কোনো ফিচার দিতে যাই, তখন এই যে এই অপশনটা ইনেবল হয়। এটা আমি চাইলে এখান থেকে বাড়াইতে পারি, যেদিকে ইচ্ছা সেদিকে বাড়াই। এছাড়া আর কোনো অন্য কিছু না। ওটার কাছে এতটুকুই ভাই। হম, এটা তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এরপরে সলিডওয়ার্কস এর পরে যে বিষয়টা আসে সেটা হলো ওয়েলমেন্টস। এটা একটা মোটামুটি লেভেলের হাই লেভেলের আর কি, অ্যাডভান্স লেভেলের একটা টুল, যে টুলটার ব্যবহার আমি নেক্সট ক্লাসে তোমাদের সবাইকে একসাথে করাবো। আজকে এটার ব্যবহার করাবো না। আজকে অ্যাসেম্বলির কিছু দেখাবো কি? আসে তো আমি একা, আমার একারে দেখে দেখতে পারি।